ইশকে আতিশ পর্ব ২০। আপনাদের সাথে রয়েছি আপনাদেরই ভালোবাসার তরু। ওয়াজদান ২ হাতে মাথা চেপে ধরে বিছানায় বসে পড়ল। সায়ানকে নিয়ে তার পরিবারের এমন চিন্তা যে হতে পারে তা তো কল্পনাতেও ছিল না। নিজের ব্যর্থ স্বপ্নকে এমন রূপে দেখে তার বুকের সব ক্ষত যেন নতুন করে ফুটে উঠল। সে নিজেকে সামলানোর চেষ্টা করছিল। ঠিক তখনই আনিকা কোনো আগাম সতর্কতা ছাড়াই উদ্বিগ্ন ভঙ্গিতে ঘরে ঢুকে পড়ল। কি হয়েছে ভাবি? তার অস্থিরতা দেখে ওয়াসদান চমকে উঠল। বাইরে এসো। সায়ান কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেছে। ওয়াসদান আতঙ্কিত হয়ে উঠে দাঁড়ালো। সে ছুটে লিভিং রুমের দিকে গেল। মোস্তাফা আজিম অজ্ঞান হয়ে পড়া সায়ানকে কোলে নিয়ে বসেছিল। পাশেই দিশেহারা হয়ে বসেছিলেন আয়েশা, হাতে পানি ভর্তি বোতল। তিনি বারবার সায়ানের মুখে পানি ছিটাচ্ছিলেন, তাকে জাগানোর চেষ্টা করছিলেন। ওয়াসদানের প্রাণ যেন ওষ্ঠাগত হয়ে উঠল। সে দ্রুত সায়ানকে কোলে তুলে নিল। সায়ান, সায়ান, চোখ খোলো বাবা, আমার দিকে তাকাও। সে তার গাল আলতোভাবে চাপড়ে ডাকতে লাগলো, কিন্তু তার ডাক ব্যর্থ হলো। সায়ান চোখ খুলল না। ওয়াসদান আরও আতঙ্কিত হয়ে পড়ল। সে জ্ঞান ফিরেই পাচ্ছে না। আব্বু, চলুন হাসপাতালে নিয়ে যাই। মুজাম্মিল ডাক্তারকে আনতে গিয়েছে, মুস্তাফা আজিম জানালেন। ওয়াসদান উদ্বেগে ঠোঁট কামড়ে ধরল। সে সায়ানকে কোলে নিয়ে নিজের রুমে চলে গেল। নরম বিছানায় শুইয়ে দিল। কিছুক্ষণ পরই মুজাম্মিল একজন ডাক্তারকে সঙ্গে নিয়ে এলো। ডাক্তার সায়ানকে ভালোভাবে পরীক্ষা করলো। তারপর বললেন, সবকিছু স্বাভাবিক মনে হচ্ছে, তবে আপনি মনে হয় বাচ্চাটিকে একটু বেশি বকাঝকা করেছিলেন। মুজাম্মিল ওয়াসদানের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, কিছুটা তাই হয়েছে। ডাক্তার ওয়াসদানের দিকে তাকিয়ে নরম স্বরে বললেন, আপনার এভাবে কঠোর হওয়া ঠিক হয়নি। বাচ্চাটি খুব ভয় পেয়ে গেছে। আমি এখনই একটা ইঞ্জেকশন দিচ্ছি, ২ ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে আসবে। কিন্তু ভবিষ্যতে সাবধান থাকবেন। কিছু কিছু বাচ্চার সঙ্গে বিশেষভাবে কোমল আচরণ করতে হয়। তারা মানসিকভাবে এতটা শক্ত নয়। তারা কঠোরতা সহ্য করতে পারে না। আপনার সন্তানও খুবই সংবেদনশীল, তাকে বুঝতে শিখুন। ডাক্তার সায়ানকে ইঞ্জেকশন দিয়ে দিলেন। ওয়াসদান বিমর্ষ হয়ে বিছানায় বসে তার চুলে হাত বুলাতে লাগলো। এশার নামাজের পরও ওয়াসদানের দোয়া চেয়ে শান্তি পেল না। সে একা একা চুপচাপ মসজিদে বসে রইল। অনেকক্ষণ পর যখন খেয়াল করলো সবাই চলে গেছে, তখন সে ধীর পায়ে বেরিয়ে এলো। তার ভীষণভাবে কারো সঙ্গ দরকার ছিল, কিন্তু বাড়ি ফেরার বদলে সে সোজা আফাকের বাসায় চলে গেল। তুই এই সময়? সব ঠিক আছে তো? তোকে খুব চিন্তিত লাগছে। আফাক উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করল। ওয়াসদান মাথা নাড়ল। না। আফাক বিভ্রান্ত হয়ে গেল। এই মাথা নাড়ানো কি তার প্রশ্নের উত্তর? সে বুঝতে পারল না। আচ্ছা, ভেতরে এসো, আফাক আমন্ত্রণ জানালো। না, বাইরেই ভালো লাগছে, ওয়াসদান মৃদু স্বরে বলল। আফাক কিছুটা অস্বস্তি অনুভব করল, কিন্তু চুপচাপ রইল। দুজনেই কয়েক কদম এগিয়ে এক বৈদ্যুতিক খুঁটির নিচে বসে পড়ল। কি হয়েছে? ওয়াসদানকে নীরব দেখে আফাক কথা বলতে উস্কানি দিল। ওয়াসদান দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার মনে হচ্ছে আমি যেন কোনো বরফের সমাধির নিচে চাপা পড়ে গেছি। আমার শরীরের সঙ্গে আমার মনও যেন অবশ হয়ে গেছে। আমি কিছুই বুঝতে পারছি না। আফাক, আমার পরিবার কিভাবে এমনটা ভাবলো যে মালিহার সঙ্গে আমার বা সায়ানের কোনো সম্পর্ক ছিল? আফাক কিছুক্ষণ চুপচাপ রইল, তারপর ধীরে ধীরে বলল, যদি তারা এমনটা ভেবে থাকে তাহলে তারা খুব একটা ভুল করেনি। তারা তো এইটুকুই জানে যে সায়ান তোমার ছেলে, আর তোমার সন্তানের মা যদি মালিহা না হয় তবে আর কে হতে পারে? ওয়াসদানের চেহারা কঠিন হয়ে গেল। আমার সঙ্গে তার এমন সম্পর্ক জোড়া দিও না। তার কণ্ঠে যেন একটা ভারী ও অদৃশ্য বোঝার প্রতিধ্বনি বাজল। আমি কি কোনো সম্পর্ক জুড়ে দিচ্ছি? আফাক তাড়াতাড়ি হাত তুলে আত্মপক্ষ সমর্থন করল। তবে যদি তুমি শুরু থেকেই তোমার পরিবারের কাছে সত্যটা বলে দিতে, তাহলে আজ এই জটিলতা তৈরি হতো না। ওয়াসদান গভীর চোখে আফাকের দিকে তাকালো, তারপর ধীরে ধীরে বলল, আমি কখনো ইচ্ছাকৃতভাবে আমার পরিবারকে এই ভাবনা চাপিয়ে দিইনি যে সায়ান আমার নিজের রক্ত। কিন্তু আজ যখন দেখলাম তারা সত্যিই তাই মনে করেছে, তখন আমি চুপ করে থাকা শ্রেয় মনে করলাম। কারণ বাস্তবতা এই যে সায়ান যে ভালোবাসা আর মর্যাদা পেয়েছে তা আমার সন্তানের পরিচয়, তা কোনো এক অনাথ বাচ্চা কখনো পেত না। যদি সে জানতো যে তার জন্মদাতা তাকে ঘৃণার সঙ্গে দূরে সরিয়ে দিয়েছে, তাহলে এই সমাজ তাকে নোংরা বলে প্রত্যাখ্যান করত। এই সমাজের নির্মমতা দেখো আফাক। পাপীর কাছে কেউ জিজ্ঞাসা করে না সে কেন পাপ করলো, কিন্তু সবাই ছুটে আসে এক নির্দোষ প্রাণকে দণ্ড দিতে। আমি কখনোই সায়ানকে এই অবজ্ঞার তীরের লক্ষ্যবস্তু হতে দিতে পারি না। এই সত্যের কি মূল্য যদি তা তাকে অপমান আর ব্যথার গহ্বরে ঠেলে দেয়? এমন এক সত্য জানিয়ে কি লাভ যা তার আত্মসম্মানবোধ ধ্বংস করে দেবে? না আফাক, এই সত্য কোনোদিন প্রকাশ পাবে না।
আমি এমনকি সায়ানকেও কখনো এ কথা জানাতে পারবো না, কারণ আমি জানি যদি সে একবার জানতে পারে তাহলে সে নিজেই নিজের চোখে ছোট হয়ে যাবে। ওয়াদা করো আফাক, এই সত্য পৃথিবীর আলো দেখবে না। এই গোপনীয়তা চিরতরে গোপন থাকবে। আমার মৃত্যুর পরও তুমি এই সত্যকে প্রকাশ করবে না। সবার সামনে সায়ান আমার সন্তান, তার এই মর্যাদা কখনো নষ্ট হতে পারবে না। আমি তো এমনকি এই দোয়া করি যেন কিয়ামতের দিনও এই গোপন সত্য উন্মোচিত না হয়। ওয়াজদানের চোখে অশ্রু ভরে উঠল। সে অজান্তেই মাথা নাড়ল, কণ্ঠস্বর করুণ বিষাদে মোড়ানো। আফাক গভীরভাবে ওয়াজদানের চোখের দিকে তাকালো, তারপর দৃঢ় কণ্ঠে বলল, আমি প্রতিশ্রুতি দিচ্ছি এই কথা আমার মুখ থেকে কখনো বের হবে না। তারপর পরিস্থিতির গম্ভীরতা কমানোর জন্য হাসির আভাস এনে বলল, তুমি কি কেবল এই প্রতিশ্রুতি নেওয়ার জন্য এত রাতে আমার কাছে চলে এলে? কিন্তু ওয়াজদানের মুখাভঙ্গি পরিবর্তন হলো না। তার অভিব্যক্তিতে এক চিলতে প্রশান্তিও দেখা দিল না। না, আমি আসলে এই ভাবনাটা নিয়ে অস্থির হয়ে পড়েছি, যেটা আমার পরিবারের মনে মালিহাকে নিয়ে গেঁথে গেছে। ওয়াজদানের কথায় আফাক বিস্মিত হয়ে বলল, কিন্তু এই ব্যাপারটা তো পরিষ্কার হয়ে গেছে, তাই না? ওয়াজদান মাথা নাড়িয়ে বলল, না, এখনো হয়নি, কিন্তু আমি যে কোনো গল্প বানিয়ে তাদের বুঝিয়ে নিতে পারবো। আসল সমস্যা হলো সায়ান। তার হৃদয়ে মালিহার ছবি একজন মা হিসেবে গভীরভাবে আঁকা হয়ে গেছে। স্রেফ তার একটা ছবি হারানোর কারণে সে এতটাই ভেঙে পড়েছে যে তোমার চলে যাওয়ার পর কাঁদতে কাঁদতে সে অজ্ঞান হয়ে পড়েছিল। অনেকক্ষণ পর জ্ঞান ফিরলেও এখনও সে জ্বরে ভুগছে। দুপুর থেকে এক ফোঁটা পানিও পর্যন্ত গলায় ঢালেনি। ওষুধ খাওয়ানোর কথা তো বাদই দাও। আমি ভাবছি যদি মালিহার স্মৃতিটাও একদিন মুছে যায় তাহলে সে কি করবে? ওয়াজদানের কণ্ঠের অস্থিরতা শুনে পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করে আফাকও চিন্তায় পড়ে গেল, কিন্তু এই সমস্যার কোনো সমাধান তার কাছেও ছিল না। দুজনেই চুপচাপ বসে নিজেদের ভাবনায় ডুবে গেল। অনেকক্ষণ পর ক্লান্ত হয়ে ওয়াজদান উঠে দাঁড়ালো। আমি চললাম। সায়ানের শরীর ভালো নেই, আমি তাকে নিয়ে চিন্তিত। আফাক শুধু মাথা নাড়িয়ে সম্মতি জানালো। ওয়াজদান যখন বাড়িতে ফিরল তখন গেটের সামনে অস্থির হয়ে পায়চারি করছিল মুস্তাফা আজিম। তিনি ওয়াজদানকে দেখে দ্রুত তার দিকে এগিয়ে এলেন। উদাসীনতারও একটা সীমা আছে। অসুস্থ বাচ্চাকে ফেলে রেখে তুমি ঘন্টার পর ঘন্টা কোথায় ছিলে? অন্য কারো না হোক, এক বাবা তো অন্তত তার সন্তানের খেয়াল রাখে। ওয়াজদান উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল, সায়ানের অবস্থা আরো খারাপ হয়ে গেছে? মুস্তাফার মুখে বিরক্তি ফুটে উঠল। নিজেই গিয়ে দেখে নাও। ওয়াজদান দ্রুত দৌড়ে সায়ানের ঘরে ঢুকলো। বিছানার দিকে তাকিয়ে তার বুক ধক করে উঠল। সায়ান নিস্তেজ হয়ে শুয়েছিল। তার মাথার পাশে উদ্বিগ্ন হয়ে বসেছিল মোজাম্মিল। অন্যদিকে আনিকা চিন্তিত ভঙ্গিতে তার কপালে জলসিক্ত কাপড় চেপে ধরছিল। তার সামনে বসেছিলেন আয়েশা, যিনি ঠান্ডা পানি ভেজানো তোয়ালে দিয়ে কখনো সায়ানের পায়ের তালু ঘষছিলেন, আবার কখনো তার বুক মুছছিলেন। তবে সায়ানের উত্তপ্ত লালচে মুখ দেখে মনে হচ্ছিল তাদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাচ্ছে। ওয়াজদান দিশেহারা হয়ে দ্রুত সায়ানের পাশে বসে পড়ল। আয়েশা মুস্তাফা তাকে দেখেই চোখে আগুন নিয়ে বলে উঠলেন, এতক্ষণে আসার সময় হলো? ওয়াজদান তাদের উপেক্ষা করে সায়ানের গরম গালে হাত রেখে তার শরীরের তাপমাত্রা অনুভব করল। তীব্র জ্বরের অনুভূতিতে তার কণ্ঠে উদ্বেগ ফুটে উঠল। এই জ্বর তো খুব ভয়ানক। ওয়াজদান উদ্বেগ ভরে বলল, কিন্তু আয়েশা মুস্তাফার চোখে যেন আগুন জ্বলছিল। তোমার কি যায় আসে? তুমি যাও, গিয়ে তোমার প্রিয় স্ত্রীর শোকে ডুবে থাকো। সন্তান যদি কষ্টে ছটফট করে তাতেও তোমার কিছু আসে যায় না। কিন্তু মনে রেখো, যার কথা ভেবে তুমি সকাল থেকে বিষণ্ণ হয়ে ঘুরে বেড়াচ্ছ, তাকে জন্ম দেওয়া মানুষটিও ছিল মালিহা। তুমি মালিহার ওপর নিজের দাবি দেখো, কিন্তু সায়ানেরও যে তার উপর অধিকার আছে তা একবারও মনে পড়ে না। এবং ভুলে যেও না, একজন মায়ের ওপর সবচেয়ে বড় অধিকার তার সন্তানের। যে এই অধিকার কেড়ে নেয় সে কখনো ক্ষমা পাবে না। থামুন মা। মুজাম্মিল শান্ত করার চেষ্টা করতে তিনি তীব্র কণ্ঠে বলে উঠলেন, সতর্ক করে দিচ্ছি, তুমি যদি ওর পক্ষ নাও তাহলে ভালো হবে না। দেখো ছেলেটার কি অবস্থা হয়েছে, সকাল থেকে রাত পর্যন্ত নিঃশেষ হয়ে গেছে, আর তার বাবা যেন কিছুই দেখছে না। মা, আপনি এতটা উত্তেজিত হচ্ছেন কেন? ভেবে দেখুন তো, একজন বাবার থেকে বেশি সন্তানের চিন্তা আর কে করতে পারে? শান্ত হন, বাচ্চারা এমনিতেই মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে, এতে এত আতঙ্কিত হওয়ার কিছু নেই। মুজাম্মিল আশ্বস্ত করার চেষ্টা করল, কিন্তু ওয়াজদান কিছুই বলল না। সে চুপচাপ সায়ানের হাত ধরে তার উষ্ণ কপালে ঠোঁট ছোঁয়ালো। চোখের কোণে অশ্রু টলমল করছিল। সে সেগুলো আটকে রাখার প্রাণপণ চেষ্টা করল। তারপর তার চোখ লাল হয়ে উঠেছিল, আর হৃদয়ের গভীরে সে নিজেকে এক ভয়ানক অসহায়ত্বর মাঝে আবিষ্কার করল। রাত অনেক হয়েছে মুজাম্মিল ভাই, আপনি যান, ভাবিকেও নিয়ে যান। আপনাদের নিজেরও বিশ্রাম দরকার। আর আব্বা, আপনিও তো খুব ক্লান্ত। সায়ানের জন্য দুশ্চিন্তা করবেন না, আমি আছি। এবং মাকে বোঝান, এভাবে দুশ্চিন্তা করলে তার নিজেরই অসুস্থ হয়ে যাওয়ার ভয় আছে। ওয়াজদানের কথায় মুস্তাফা আজিম মাথা নাড়িয়ে রাজি হলেন। তারপর ধীর পায়ে রুম থেকে বেরিয়ে গেলেন। ধীরে ধীরে সবাই নিজের রুমে বিশ্রাম নিতে চলে গেল।
এই প্রথমবার। গত ৮ বছরে ওয়াজদান ফজরের নামাজ জামাতের সাথে পড়তে পারেনি। সে নিজের রুমেই নামাজ আদায় করল। নামাজ শেষ করে সে জায়নামাজে বসে আকাশের দিকে চোখ তুলে দুহাত তুলে ধরল। হে আল্লাহ, আমি জানি আপনি কখনো দিয়ে পরীক্ষা করেন, আবার কখনো কেড়ে নেন, কিন্তু আমি এটা জানতাম না যে পুরনো ক্ষতকে আবারও চিরে আপনি নতুন পরীক্ষায় ফেলে দিতে পারেন। হে আমার রব, আমাকে এতটুকু শক্তি দিন যাতে আমি এই পরীক্ষার সম্মুখীন হতে পারি। চোখ বুঝে মুখে হাত বুলিয়ে সে সিজদায় লুটিয়ে পড়ল। তারপর জায়নামাজ ভাঁজ করে আলমারিতে রেখে সায়ানের কপালে হাত রাখল। জ্বর পরীক্ষা করল। রাতভর সে এক মুহূর্তের জন্যও সায়ানকে একা রেখে ঘুমায়নি। এখন জ্বর কিছুটা কমেছে দেখে তার মন কিছুটা শান্ত হলো। ওয়াজদান মাথার নিচে বালিশ গুজে আধশোয়া হয়ে বিশ্রাম নিল। কিছুক্ষণ কেটেছে কি কাটেনি সে অনুভব করল তার বাঁ হাতের পিঠে সায়ানের ছোট্ট হাতের কোমল স্পর্শ। সে ডান হাত দিয়ে চোখ ঢেকে শুয়েছিল। সে চমকে উঠে হাত সরিয়ে তাকালো। সায়ান চোখ খুলেছে। দু একবার পলক ফেলে মৃদু নড়াচড়া করল। ওয়াজদান দ্রুত তার দিকে ঝুঁকে পড়ল। স্নেহ ভরে তার গালে হাত বুলিয়ে ব্যাকুল কণ্ঠে বলল, সায়ান, তুমি জেগে উঠেছ বাবা? বাবা, তুমি ঠিক আছো? ওয়াজদান উদ্বেগ ভরে বলল, কিন্তু সায়ান ফাঁকা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, আব্বু, আম্মুর ছবি দিন। ওয়াজদান থমকে গেল। তারপর যেন এক অদৃশ্য ক্লান্তি তাকে ঘিরে ধরল। সে ধীরে সোজা হয়ে বসল। সায়ানও উঠে বসল। তার ছোট্ট হাতের মুঠোয় ওয়াজদানের জামার আস্তিন চেপে ধরে বলল, আব্বু, দয়া করে দিন না। ওয়াজদান গভীর এক দীর্ঘশ্বাস ফেলল। বাবা, এতটা জেদ করো না। দেখো আমি কতটা চিন্তায় আছি। নিজেকে এভাবে কষ্ট দিয়ে অসুস্থ করে ফেলেছ। আর ভাবো তো, শুধু ছবি কাছে রাখলেই কি তোমার আম্মু ফিরে আসবে? তার কণ্ঠে অনুরোধের তীব্রতা ছিল। কিন্তু সায়ানের কাছে একটাই সত্য, ওয়াজদান তার আম্মুর ছবি ফেরত দিচ্ছে না। এক পলকে তার চোখের অভিব্যক্তি বদলে গেল। সারাদিনে দুঃখ ক্লান্তি একপাশে রেখে সে মুখ গম্ভীর করে ফেলল। তারপর হঠাৎ করে ওয়াজদানের হাত সরিয়ে দিল। মুখ ফিরিয়ে বালিশে মুখ গুজে শুয়ে পড়ল। এক মুহূর্ত পরই কান্নার শব্দ ছড়িয়ে পড়ল রুমে। সারাদিন কেঁদে ক্লান্ত হয়ে যাওয়ার পরও তার চোখের জল যেন ফুরিয়ে যায়নি। তার ছোট্ট দেহটা কাঁপছিল। এমন দৃশ্য দেখে ওয়াজদান যেন মাটিতে গেঁথে গেল। সে জানতো না কিভাবে তাকে বোঝাবে। তার সহ্যের বাঁধ ভেঙে যাচ্ছিল। সে আর সহ্য করতে পারছিল না সায়ানের এই কান্না। অবশেষে উঠে দাঁড়িয়ে আলমারির কাছে গেল। ছবিগুলোর খাম খুলল। একটি ছবি হাতে নিল। চোখ বন্ধ করল কিছুক্ষণ। তারপর মনে মনে বলল, আমি কখনো সেই দূরত্ব ভাঙিনি যে দূরত্ব আপনি আর আমি কখনো পার হতে পারিনি। কিন্তু আজ হয়তো আমি সেই দূরত্ব আর ধরে রাখতে পারবো না। আপনার কাছে এটা হয়তো অপরাধ লাগতে পারে, কিন্তু দয়া করে আমাকে ক্ষমা করবেন। চোখ খুলে সে ধীরে ধীরে বিছানায় এসে বসলো। তারপর খামের বাকি ছবিগুলো পাশে রেখে সায়ানের সামনে মালিহার ছবিটি তুলে ধরল। সায়ান রুদ্ধশ্বাসে তাকালো। তার কাঁদতে থাকা চোখ এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। তারপর ঝাঁপিয়ে পড়ে ছবিটি কেড়ে নিল। আমার আম্মু। সে ছবি জড়িয়ে ধরল। চোখের জলে চুমু খেলো। তার ছোট্ট হাতে স্নেহে ছুঁয়ে দিল ছবির প্রতিটি কোণ। তারপর বুকে চেপে ধরে বলল, আমার আদরের আম্মু। ওয়াজদান নীরব দৃষ্টিতে তাকিয়ে থাকলো। যখন সায়ান মালিহার ছবিকে ভালোবাসায় ভরিয়ে দিল, তখন ওয়াজদান একটি বাটি হাতে নিল। স্যুপ ভরে তার সামনে বাড়িয়ে দিল। এখন তো স্যুপ খাবে, তাই না? সায়ান উজ্জ্বল চোখে তাকিয়ে বলল, আমি পুরোটা খেয়ে নেব, আর ওষুধও খাবো। তার কণ্ঠে ছিল আনন্দের স্পন্দন। কিন্তু ওয়াজদান হাসতে পারল না। সায়ান সত্যিই পুরো বাটি শেষ করলো, ওষুধও খেলো। তারপর ক্লান্ত দেহে ঘুমিয়ে পড়ল। কিন্তু ঘুমের মধ্যেও তার মায়ের ছবি তার বুকে সযত্নে রাখা ছিল। আফাক যখন সায়ানের খোঁজ নিতে এলো, তখন ওয়াজদান তার রুমে বসে সায়ানকে পড়াচ্ছিল। আফাক আসতেই ধপ করে সোফায় বসে পড়ল। আসসালামু আলাইকুম। ওয়াজদানের গলায় এক ধরনের কঠোরতা ছিল। আফাক হাসতে হাসতে বলল, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপর সোজা হয়ে বসে বলল, বলো তো, চাঙ্গুয়াবাদীর লোকেরা তোমাকে মাস্টার আব্দুল্লাহ কেন বলতো? তাদের তো তোমার নাম মাওলানা আব্দুল্লাহ রাখা দরকার ছিল। ওয়াজদান হালকা হাসল। আরে ভাই, এখানে তো পড়াশোনার ধুম লেগে গেছে। মনে হচ্ছে সায়ান এবার পরীক্ষায় প্রথম হবে। কিন্তু পরীক্ষা কবে থেকে? আফাক ওয়াজদানের থেকে জিজ্ঞেস করলো। আগামী মাসের 2 তারিখ। আফাক মাথা নেড়ে সায়ানের দিকে তাকালো, যে মুখে পেন্সিল চেপে কখনো তার দিকে তাকাচ্ছে, কখনো ওয়াজদানের দিকে। আফাক লক্ষ্য করলো ছেলেটা যেন একদিনে আরো দুর্বল হয়ে পড়েছে। কিন্তু তবু তার মুখে এক ধরনের নির্মল উচ্ছ্বাস খেলা করছে। হঠাৎ আফাক দুষ্টুমিতে মেতে উঠল। সে সায়ানের ব্যাগে কিছু খুঁজতে লাগলো। কি খুঁজছেন আঙ্কেল? তোমার বাবা বলেছিল তুমি জ্বরে ভুগছিলে, কিন্তু এখানে তো জ্বর দেখা যাচ্ছে না। কোথায় গেল? নিশ্চয়ই তুমি ওষুধ খেয়ে নিয়েছো, তাই না? তাই তো জ্বর পালিয়ে গেছে। সায়ান বড় বড় চোখ করে বলল, ওটা এমনি এমনি পালিয়ে যায়নি আঙ্কেল। বাবা আম্মুর ছবি দিয়েছেন।
তাই জ্বর আম্মুর ভয়ে পালিয়ে গেছে। আফাক, যে ছেলেটার সঙ্গে দুষ্টুমি উপভোগ করছিল, আচমকা থমকে গেল। আম্মুর ছবি? হ্যাঁ, দেখুন, আমার আম্মুর ছবি। সে পাশে রাখা একটা ফ্রেম তুলে নিয়ে আফাকের দিকে বাড়িয়ে দিল। তখনই আফাক লক্ষ্য করল ওয়াজদানের বিছানার পাশে টেবিলে ফ্রেমে বাঁধানো একটি ছবি। ফ্রেম হাতে নিয়ে সে ওয়াজদানের দিকে তাকালো। ওয়াজদান দৃষ্টি নামিয়ে নিল, তারপর ধীরে ধীরে উঠে বাইরে চলে গেল। আফাকের চোখ দরজার দিকে অনুসরণ করল। এদিকে নিষ্পাপ বাচ্চাটি কিছুই বুঝতে না পেরে মিষ্টি কণ্ঠে প্রশ্ন করল, আঙ্কেল, আমার আম্মু অসম্ভব সুন্দর, তাই না? আফাক দ্রুত বলল, আমি একটু আসছি। সে বাইরে চলে গেল। ওয়াস্তানকে পেল ব্যালকনিতে। সে রেলিংয়ে কনুই রেখে মাথা নিচু করে নিচের দিকে তাকিয়েছিল। আফাক তার পাশে গিয়ে দাঁড়ালো। ওয়াস্তান কোনো দিকে না তাকিয়ে বলল, সে খুব জেদ করছিল আফাক। আফাক কিছু না বলেই তার পাশে দাঁড়িয়ে রইল। ওয়াস্তান নিচু গলায় বলল, এটা সাময়িক ব্যাপার, কিছুদিন যাক। আমি সায়ানকে বুঝিয়ে সুঝিয়ে মালিহার ছবি সরিয়ে ফেলবো। কিন্তু সেই ছবির কি হবে, যা সায়ানের মনে গভীরভাবে গেঁথে গেছে? এ কথা শুনে ওয়াজদান ঠোঁট চেপে ধরল। বাচ্চা তো, সময়ের সাথে সাথে ভুলে যাবে। এটা শুধুই তোমার কল্পনা। তার মধ্যে মায়ের অনুভূতি জেগে উঠেছে। সে শুধু ভুলবেই না, বরং একদিন প্রশ্ন করবে, যদি মালিহা তার মা না হয়, তাহলে তার মা কে ছিল? 9 বছর ধরে সে কখনো আমাকে এই প্রশ্ন করেনি। এটা প্রমাণ করে না যে আগামী 9 বছরেও সে প্রশ্ন করবে না। আজ যদি ভুলিয়ে দাও, একদিন সে তার উত্তর জানতে চাইবেই। বলে দেব কেউ ছিল, জন্মের সময় মারা গেছে। ওয়াস্তান বিরক্তির সাথে বলল, তুমি কি মনে করো সে এতে সন্তুষ্ট হয়ে যাবে? হওয়া উচিত। তার কণ্ঠে একরকম শীতলতা ছিল। কিন্তু হবে না। সে জিজ্ঞেস করবে তার মা কে ছিল, কোথায় থাকতো, কোথায় সমাধিস্থ হয়েছে। আর যদি তুমি তাকে মায়ের পরিচয় না দিতে পারো, তাহলে সে নিজেই খুঁজতে চাঙ্গো আবাদি গ্রামে যাবে, যেখানে কেউ তাকে পরিচয় দিতে পারবে না। কিন্তু তারা সায়ানকে তার প্রকৃত অস্তিত্বের মুখোমুখি দাঁড় করিয়ে দেবে। তার চেয়ে ভালো এই নয় যে তুমি নিজেই সত্যিটা বলে দাও। আমাদের সমাজে অনেক শিশু জন্ম নেয়, যাদের মায়েরা পলিথিন ব্যাগে মুড়ে ফেলে দেয় আবর্জনা স্তূপে। তাদের মধ্যে কেউ কেউ আবার বাবা মায়ের অপরাধের বোঝা কাঁধে নিয়ে নীরবে মৃত্যুর কোলে ঢলে পড়ে। আর যারা বেঁচে থাকে, তারা একসময় নির্মম বাস্তবতাকে মেনে নেয়। একদিন সায়ানও কি এই সত্যের সাথে আপোষ করে নেবে? আপোষ? ওয়াজদান ব্যঙ্গের হাসি দিয়ে বলল, এই আপোষ শব্দটা কতটা সত্যের ছোঁয়া রাখে তা জানার জন্য একটু ইতিহাস ঘেঁটে দেখো। এই সমাজে বেড়ে ওঠা সেই অসহায় শিশুরা শেষমেশ কি হয়ে যায় জানো? তাদের বেশিরভাগই জড়িয়ে পড়ে সমাজবিরোধী কাজে। আমি নিজের চোখে দেখেছি, কোর্টের কাঠগড়ায় দাঁড়িয়ে তাদের মুখের অসহায় ছবি। তাদের জীবনের গল্প শুরু হয় আবর্জনার স্তূপ থেকে আর শেষ হয় কারাগারের স্লোগানে, পুলিশের গুলিতে কিংবা আত্মহত্যার অন্ধকার সীমানায়। আর যারা নিজের জীবন শেষ করার সাহস রাখে না, তারা নেশার বিষ রক্তে ঢেলে কোনো অন্ধকার গলিতে মৃত্যুর প্রতীক্ষায় পড়ে থাকে। কিন্তু এর জন্য শুধু তাদের মা বাবাই দোষী নয়, আমরাও দোষী, এই সমাজ দোষী। এই সমাজে জন্ম দেয় তাদের, যারা পাপকে কলঙ্ক ভাবে না। আর দিনের আলোয় সেই কলঙ্ক ঢেকে সমাজে অভিজাত মুখোশ পরে আমাদের মাঝে বসে ন্যায়বান সাজে। আমরা কেউ রাত জেগে আবর্জনা স্তূপ পাহারা দিই না, যেন এইসব নিষ্পাপ শিশুদের এমন নির্মম পরিণতি থেকে বাঁচানো যায়। কিন্তু যখন সকালবেলায় কুকুরে ছেঁড়া, ইঁদুরে কাটা মৃতদেহ আবর্জনার স্তূপে পড়ে থাকে, তখন পুরো পাড়া সেখানে ছুটে যায় শেষবারের মতো তাদের দেখার জন্য। তারপর যত্ন করে তাদের কবর দেওয়া হয়। আর যদি কোনো অবুঝ শিশু অলৌকিকভাবে বেঁচে যায়, তাহলে সমাজ তাকে দয়া করে বড় করে। কিন্তু সে সারা জীবন সমাজের কাছে থেকে কেবল একটাই কথা শুনে শুনে বড় হয়, তোমার মরে যাওয়া উচিত। আমরা প্রতিটি নিরপরাধ মুখের আড়ালে হাজারো অপরাধী মুখ লুকিয়ে রাখি, কিন্তু নিষ্পাপ মুখগুলো তো আমাদের সামনে আসে। অপরাধীদের মুখ কোথায় হারিয়ে যায়? ওয়াস্তান কপালে ভাঁজ ফেলে কঠিন প্রশ্ন ছুড়ে দিল, কিন্তু উত্তর যেন তার নিজের কাছেও ছিল না। সে ঠোঁট চেপে ধরল, আফাকের দিকে চোখ সরিয়ে নিয়ে বলল, যেন সেই নিজেকেই বলছে, আল্লাহ বলেছেন, বাবা মায়ের কোনো কর্মের হিসাব সন্তানের কাছ থেকে নেওয়া হবে না। কিন্তু আমরা মানুষ, আমরা সন্তানের কাছ থেকে বাবা মায়ের বিচার চাই, তাদের শাস্তিও দিই। তাহলে কি আল্লাহর ন্যায় বিচার অসম্পূর্ণ? নাকি আমাদের বিচারবোধ তার বিধানের চেয়ে ভালো? কিন্তু না, যে নিজেই বিচার পায়নি সে বিচারক হবে কিভাবে? ওয়াজদান হঠাৎ আফাকের দিকে তাকালো। তুমি চাও আমি সেই অপরাধের অংশীদার হয়ে যাই? যখন আমি নিজেই সায়ানের মা বাবার মুখ দেখিনি, তখন কেন তাকে এমন একটা আয়নার সামনে দাঁড় করাবো যেখানে তার নিজের অস্তিত্বের বিকৃত প্রতিচ্ছবি ফুটে উঠবে? যদি সে তার শেকড় খুঁজতে গিয়ে ভেঙে পড়ে, তাহলে কতটা কষ্ট হবে আমার। শুধু সায়ানের জীবন নয় আফাক, ভালো করে দেখো, আমার জীবনও তার সাথে বাঁধা। আমি তো শুধু তার জন্যই বেঁচে আছি। যদি তাকে হারিয়ে ফেলি, তাহলে বেঁচে থেকে কি করব? আফাক অনুভব করলো ওয়াজদান যেন তার কাছে জীবনের ভিক্ষা চাইছে।
সে নিঃশব্দে মাথা নিচু করলো, তারপর ফিরে যেতে লাগলো, কিন্তু কয়েক কদম গিয়ে হঠাৎ দাঁড়িয়ে পড়লো। ওয়াজদানের দিকে ফিরে তাকালো। ওয়াজদান স্থির চোখে তাকিয়েছিল তার দিকে। আফাক শান্ত স্থির কণ্ঠে বলল, এবার আমি তোমাকে আর কিছু হারাতে দেব না। আফাকের চোখে যেন এক নতুন প্রতিজ্ঞার ছায়া ফুটে উঠল। আফাক যখন সুমেরাকে নিজের ভাবনার কথা জানালো তখন সে বিস্ময়ে তাকিয়ে রইল। আমি অবাক হচ্ছি আফাক, বন্ধুত্বে তুমি এতদূর এগিয়ে গেলে যে ভুলেই গেলে মালিহা তোমার বোন। কোনো ভাইয়ের জন্য শোভা পায় না নিজের বোন সম্পর্কে এমন কথা বলার। যখন সুমেরা নিজের কথা শেষ করলো তখন আফাক শান্তভাবে বলল, আমার সব মনে আছে। মালিহার ভালোবাসাকে আমি সম্মান করি। আর যখন কারো প্রতি এত শ্রদ্ধা জন্মে যে তখন মানুষ তার সামনে অসহায় হয়ে পড়ে, তুমি বিশ্বাস করো ওয়াস্তানের সামনে আমি ততটাই অসহায়। তুমি এটাকে যা খুশি ভাবতে পারো। সুমেরা কিছু না বলে যখন চুপচাপ দাঁড়িয়ে রইল, আফাক জিজ্ঞাসা করলো, চুপ কেন? সুমেরা নরম স্বরে বলল, তুমি এমন একটা কথা বলেছ যার জবাব কারো কাছে নেই। সুমেরার মুখে উদ্বেগের ছাপ ছিল। কিন্তু আমি মনে করি না যে আব্বা চাচা ওয়াজদানের এতটা সম্মান করবে। যদি আমরা দুজন মিলে তাদের বোঝানোর চেষ্টা করি তাহলে হয়তো কথা শুনবে। মালিহার কারণে তাদের মনও ওয়াজদানের জন্য কোমল। আসলে এমন কোনো মানুষ নেই যে মালিহাকে ভালোবেসেছে আর তার মৃত্যুর পর ওয়াজদানকে নিজের হৃদয়ে জায়গা দেয়নি। তাহলে শুধু আমরা কেন, ফোন করে সবাইকে ডাকি। আমরা সবাই মালিহার সাথে একই আত্মীয়তার বন্ধনে বাঁধা। তাহলে তাদের রাজি করানো সহজ হবে। আগে আম্মা, চাচি আর ফুফুকে আমাদের পক্ষে নিয়ে বুঝিয়ে বলবো। তখন আব্বা আর চাচাকে রাজি করানো অনেক সহজ হবে। তোমার পরিকল্পনা সত্যিই দারুণ। যাও, ফোন নিয়ে আসো। আমি এখনই জুনায়েদকে কল করে বলছি যেন সে প্রথম ফ্লাইটে গওহার আর ফুপুকে নিয়ে করাচি চলে আসে। তারপর সাইমা আর উজাইমাকেও ডেকে নেব। ঠিক আছে, তবে আগে সামাদ আর জারারের সাথে কথা বলে নিন। আফাকের জন্য কাজটা কঠিন ছিল না। তার কাজিনরা সবাই মালিহা আর ওয়াস্তানকে একে অপরের জন্য তিলে তিলে ধ্বংস হতে দেখেছিল। হয়তো সেই স্মৃতির কারণেই তারা সবাই আফাকের কথায় একমত হলো এবং তার আহ্বানে একত্রিত হলো। তারপর আফাক, সামাদ আর জুনায়েদ গিয়ে বড়দের তাদের ঘর থেকে ডেকে আনলো। যখন তারা ড্রয়িং রুমে এসে সবাইকে একত্র বসে থাকতে দেখলো তখন বিস্ময়ে একে অপরের দিকে তাকালো। কি ব্যাপার আফাক, সব ঠিক আছে তো? মনির হাসান দুশ্চিন্তায় প্রশ্ন করলো। আফাক বলা শুরু করলো, আসলে কথা হলো বাবা, আমি এত বছর ধরে ওয়াস্তানের পরিবার থেকে আমার আর মালিহার সম্পর্ক আলাদা করে রেখেছিলাম। এজন্য তারা মালিহার মৃত্যুর কথাও কখনো জানতে পারেনি। আর এখন তাদের এই অজ্ঞতা এক বড় বিভ্রান্তি সৃষ্টি করেছে। কি ধরনের বিভ্রান্তি? তার মা মাঝপথে থামিয়ে দিয়ে প্রশ্ন করলেন। মালিহা বেঁচে থাকা বা মরে যাওয়ার সঙ্গে তাদের তো কোনো সম্পর্ক ছিল না। আর এখন তো তাদের ছেলে ফিরে এসেছে। সেখান থেকেই বিভ্রান্তি শুরু হচ্ছে আম্মু। সে একা ফেরেনি, তার সঙ্গে একটি বাচ্চাও এসেছে, যাকে তারা অনিচ্ছাকৃতভাবে ওয়াস্তানের নিজের সন্তান ভাবছে। কিন্তু এর সঙ্গে মালিহার কি সম্পর্ক? আমনা বিস্মিত হয়ে বললেন, সম্পর্ক এই যে আমনা ফুপু, তারা জানে না যে মালিহার মৃত্যুর পর ওয়াস্তান মানসিক ভারসাম্য হারিয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। তাদের মনে হচ্ছে সে মালিহার জন্যই সব ছেড়েছিল, পরে তাকে বিয়ে করেছে আর সায়ান তাদের সন্তান। কি? একসঙ্গে সবাই বিস্ময়ে বলে উঠল। এরপর ইফতেখার হাসান বিরক্তি নিয়ে বললেন, কিভাবে তারা কারো মেয়ের সম্পর্কে এত বড় কিছু ভাবতে পারে? ওয়াজদান কি তাদের থামায়নি? যদি জানতো তবে অবশ্যই থামাতো। কিছুদিন আগেই হঠাৎ করে সে জানতে পারে যখন সায়ান সবার সামনে মালিহার ছবি দেখিয়ে বলল যে সেই তার মা। আমি তখন সেখানে ছিলাম। ওয়াস্তান তো স্তব্ধ হয়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গে সে মালিহার ছবি সায়ানের হাত থেকে নিয়ে নেয়, কিন্তু ততক্ষণে বাচ্চাটা মালিহার প্রতি এতটা আবেগী হয়ে পড়েছিল যে শুধু ছবি তার থেকে নিয়ে নেওয়ার কারণে অসুস্থ হয়ে পড়ে। যতক্ষণ না তাকে ছবিটি ফিরিয়ে দেওয়া হয় সে খাবার তো দূরে থাক, ওষুধ পর্যন্ত খেতে রাজি হয়নি। আফাক একটু থেমে নিঃশ্বাস নিল। তারপর মনির হাসান অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কিন্তু মালিহার ছবি সায়ানের কাছে এলো কিভাবে? আফাক কিছুটা অস্বস্তিতে পড়ে গেল। তারপর সামলে নিয়ে বলল, ওয়াজদান একসময় মালিহার কিছু ছবি তুলেছিল, যা তার চলে যাওয়ার পর তার পরিবারের হাতে চলে যায়। পরে সেখানে ফিরে আসে। তখন তার মানসিক অবস্থার কথা ভেবে ডাক্তারও নিষেধ করেছিল মালিহার কথা না তুলতে, তাতে সে আরও বিষণ্ণ হয়ে পড়বে। হয়তো তার পরিবারও আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেনি, আর তারা ঘটনাগুলো গেঁথে এমন একটা গল্প বানিয়েছে যা বাইরে থেকে সত্যই মনে হয়। কিন্তু সমস্যা সেখানে নয়, তাদের বোঝানো সম্ভব, কিন্তু আসল সমস্যা সায়ান। এই 5 মাসে এই গল্পটা তাকে এতবার শোনানো হয়েছে যে মালিহার প্রতি তার আবেগ মনের গভীরে গেঁথে গেছে। প্রথমত সে এত ছোট যে তাকে বোঝানো কঠিন, কিন্তু যদি তাকে কোনোভাবে বোঝানো হয় তবে সে নিশ্চিতভাবে জিজ্ঞেস করবে, তাহলে আমার মাকে? আর ওয়াস্তান তাকে সত্য বলতে চায় না, কিন্তু তার এই প্রশ্নের উত্তরও
তার কাছে নেই। ফলে সায়ানের মনে কৌতূহল জাগবে, আর যদি সে নিজেই নিজের মাকে খুঁজতে চায় তবে বেশি দূর যেতে হবে না, শুধু সেই গ্রাম পর্যন্ত যেতে হবে যেখানে সে জন্মেছিল। সেখানে এক নির্মম সত্য তার অপেক্ষায় আছে। আর এই ভাবনায় ওয়াজদানকে তাড়া করে ফিরছে। তার মনে ভয় গেঁথে গেছে যে সায়ান যদি সত্যি জেনে ফেলে তাহলে সে তাকে হারিয়ে ফেলবে। আমি ওয়াজদানের চোখে এই ভয় আগেও দেখেছি, যখন সে মালিহার আক্তের কথা শুনেছিল। কিন্তু সে মালিহাকে হারিয়ে ফেলেছিল। ভাবুন তো, মালিহাকে হারিয়ে সে পাগল হয়ে গিয়েছিল। যদি সায়ানকেও হারায় তবে সে বেঁচে থাকবে না। আল্লাহ না করুক। সুমেরার মা আতঙ্কে বুকে হাত চেপে ধরলেন। ইফতেখার হাসানও এক মুহূর্তের জন্য উদ্বিগ্ন হয়ে পড়লেন। তারপর চিন্তিত স্বরে বললেন, এখন এই সমস্যার সমাধান কি? আফাক তাদের দিকে তাকালো। একটা সমাধান আছে, তবে সেটা আপনাদের পক্ষে মেনে নেওয়া কঠিন হতে পারে। সে থামল। তারপর ভাই বোনদের দিকে তাকালো, যারা তাকে সমর্থন দিচ্ছিল। কেননা আমরা সায়ানকে মালিহার সন্তান হিসেবে গ্রহণ করি। তার কথা শেষ হওয়ার আগে মুনির হাসান গর্জে উঠলেন, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? পরক্ষণে হঠাৎ মনে হলো আফাক এখন আর ছোট ছেলে নেই, তার সঙ্গে এভাবে কথা বলা ঠিক নয়। তাই নিজেকে সামলে চুপ হয়ে গেলেন। তুমি এমন কথা বলার সাহসী বা কিভাবে পেলে? তোমার লজ্জা করে না? তার মা তিরস্কার করলেন। আমনাও বিরক্ত স্বরে বললেন, কি হয়েছে তোমার আফাক? বন্ধুর প্রতি ভালোবাসা এতটাই অন্ধ হয়ে গিয়েছে যে বোনের নামে মন গড়া গল্প বানাতেও একটুও দ্বিধাবোধ হলো না তোমার? এক কোণে বসে থাকা জুনায়েদ দেখল আফাকের ওপর সবাই চড়াও হয়েছে, তাই সে দ্রুত এগিয়ে এলো। আম্মু প্লিজ, আর মামি আপনিও একটু ভাবুন। এই গল্পগুলো ওয়াজদানের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। কোণে চুপচাপ বসে থাকা সাদও এবার সামনে এসে দাঁড়ালো। সায়ানের জীবনও একটা দিশা পাবে। আর যদিও আমাদের তার সঙ্গে রক্তের কোনো সম্পর্ক নেই, তবুও সে এক নিষ্পাপ শিশু। আমরা যদি তার চারপাশে তিক্ত সত্যের শিকল পরিয়ে দিই তাহলে আমাদেরই বা কী লাভ হবে? আর আল্লাহ তো বলেন, অন্যের দোষ ঢেকে রাখো। আমাদের তো খুশি হওয়া উচিত যে আমাদের মালিহা কত ভাগ্যবতী। সাধারণ মানুষের ভালো কাজ তাদের মৃত্যুর সঙ্গে শেষ হয়ে যায়, কিন্তু মালিহা তো মৃত্যুর পরও কারো জন্য আশ্রয় হয়ে আছে। সুমেরা নিচু স্বরে কিন্তু দৃঢ়ভাবে কথাগুলো বলল। তার মা তৎক্ষণাৎ বিরক্ত চোখে তাকালেন। এটা কেমন যুক্তি হলো? কারো সম্মান বাঁচাতে গিয়ে কি মালিহা সম্মান কেড়ে নেব? সে তো আমাদের মেয়ের মতো ছিল। কিভাবে আমরা বলবো আমাদের কুমারী মেয়ে কারো স্ত্রী ছিল, কারো সন্তানের মা ছিল? সাইমা তাদের কথা শুনে শান্ত কণ্ঠে বলল, যদি মালিহা আপনার মেয়ে হয়ে থাকে তবে ওয়াস্তানকেও তো আপনি আর আব্বু নিজের ছেলে বলেই মনে করেন। আসলে এই ঘরে তার জায়গা তা কি কেবল আফাকের জন্য? না, আপনারা তাকে ভালোবেসেছেন, গ্রহণ করেছেন। তবে তার দোষ কি? শুধু ভালোবাসা? যে ভালোবাসার জন্য সে 10 বছর ধরে শাস্তি ভোগ করছে, তার শেষ রক্তবিন্দু পর্যন্ত কষ্টের সাক্ষী হয়ে থাকছে। আমাদের কারো কি তার কষ্ট দেখে মন কাঁদে না? তার জীবন বৃথা চলে গেল, অন্তত একটা সুখের মুহূর্ত তো তাকে দেওয়া যাক। সুমেরার কণ্ঠে গভীর বেদনা মিশে গেল, যা তার মায়ের হৃদয়ও ভরাক্রান্ত করে তুলল। এবার তিনি যখন কথা বললেন তার কণ্ঠে আর আগের কঠোরতা ছিল না। এটা নয় যে ওয়াস্তানের দুর্দশা আমরা বুঝি না, কিন্তু মিথ্যা কিভাবে বলবো? গওহার ধীরে বলল, সেই মিথ্যাকে আল্লাহ গুনাহ মনে করেন না যা কারো কল্যাণে হয়। আর এখানে তো একটা নির্দোষ শিশুর জীবন মরণ প্রশ্নের মুখে দাঁড়িয়ে আছে। তার কথা শুনে সবাই চুপ করে গেল। তারপর এতক্ষণ নীরব থাকা ইফতেখার সাহেব ধীর গলায় বললেন, আপনি চুপ করে বসে আছেন কেন ভাইজান? একটু দেখুন তো এরা কি বলছে। মুনির হাসান গম্ভীর মুখে বলল, ছেলেমেয়েরা এখন আর ছোট নেই, তারা নিজেরাও মা বাবা হয়েছে, কিন্তু এখনও সম্পর্কের সূক্ষ্মতা বুঝতে পারেনি। আমাদের ওয়াস্তানের প্রতি কোনো অভিযোগ নেই, তার নিজের বাধ্যবাধকতা আছে। কিন্তু আফাক, তুমি বলো, তুমি কিভাবে অন্যের গুনাহ নিজের বোনের ঘাড়ে চাপিয়ে দিতে চাইলে? গুনাহ? আফাক শব্দটি শুনে কেঁপে উঠল। আমি মালিহার ওপর কোনো গুনাহ চাপাচ্ছি না। না, আমি এটা ভাবতে পারি। আমি শুধু বলছি আমরা ওয়াস্তানের পরিবারের ভুল ধারণার সত্যটা নিশ্চিত করে দিই। হ্যাঁ, আসলেই মালিহা ও ওয়াস্তানের বিয়ে হয়েছিল। তারপর শাহানের জন্মের সময় মালিহা মারা গিয়েছিল, যেমন তারা মনে করে। আর এতে তো কোনো অন্যায় নেই। মুনির হাসান মাথা নাড়লেন। এই গল্পের সবচেয়ে বড় ত্রুটি হলো এটা মিথ্যা। তুমি নিজেও বিবাহিত, তুমি জানো এই সম্পর্কের কত সূক্ষ্মতা আছে। স্বামী স্ত্রীর সম্পর্ক যে কত পবিত্র বন্ধনে বাঁধা, তার একটা মর্যাদা আছে। কিন্তু যাদের মধ্যে এমন কিছু ঘটেনি তাদের নিয়ে মিথ্যা বলা যে তারা স্বামী স্ত্রী ছিল, একরকম অপবাদের এটা। আর তুমি শুধু নিজে বলছো না, তুমি চাইছো যে পুরো পৃথিবী এই মিথ্যা বিশ্বাস করে নেয় যে মালিহাই সায়ানের মা। তার কণ্ঠে এমন এক অনুভূতি ছিল যা আফাককে বিব্রত করে দিল। সে একপাশে সরে দাঁড়ালো, যেন নিজের যুক্তির ওজন আর ধরে রাখতে পারছে না। আমি ইচ্ছাকৃতভাবে সেই গভীরতা নিয়েই ভাবতে চাই না। সে কপাল টিপে ধরে নিচু স্বরে চোখ এড়িয়ে বলল। তখন ইফতেখার চেপে রাগ নিয়ে বললেন, তুমি তো কোনো গভীরতা নিয়েই কখনো ভাবনি। যে মিথ্যা তুমি পৃথিবীকে শোনাতে চাও
তা গোপন রাখা মালিহার হাতে ছিল, কিন্তু সে তা করেনি। কি বলবে ওয়াস্তানের পরিবারকে যে মালিহা নিজেই বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছিল? কিন্তু ভাই সাহেব তো এই খেলায় কখনোই যুক্ত হতে পারেন না। আমি কখনোই মালিহার জন্য এই শব্দ ব্যবহার করব না, বরং আমি বলবো মালিহা ফুফা সাহেবকে রাজি করাতে পারেননি, তাই সে আমাদের বাড়ি চলে এসেছিল যাতে আমরা তাকে বোঝাতে পারি। তারপর যখন উনি রাজি হননি, তখন আপনি এবং বাবা নিজে হাতে তাকে বিদায় দিয়েছিলেন। আপনি তো বুঝতে পারছেন, তাই না? কেউ কখনো বলতে পারবে না যে মালিহা পালিয়ে গিয়েছিল, বরং বলা হবে বাবার বাড়ি থেকে নয়, মামার বাড়ি থেকে পরিবারের দোয়া নিয়েই বিদায় নিয়েছিল। আফাকের কথা শুনে তিনি বিষণ্ণ হয়ে পড়লেন। ক্লান্ত স্বরে বললেন, সত্যি বলছি আফাক, যদি আমি মালিহার মনোবাসনার কথা তার জীবদ্দশায় জানতে পারতাম, তাহলে ভাই সাহেবের বিরোধিতা সত্ত্বেও আমি তাকে ওয়াস্তানের সঙ্গে বিদায় করতাম। সে আমার এতটাই প্রিয় ছিল এবং সেও এটা জানতো যে আমি তার ইচ্ছাকে সম্মান করব। তবুও সে আমাকে কিছু বলেনি। কেন জানো? কারণ সে সেই বিশ্বাস ভাঙতে চায়নি, যে বিশ্বাস প্রতিটি বাবা তার সন্তানের ওপর রাখে। সে নিজেকে কষ্ট দিয়েছিল, কিন্তু বাবার দোরগোড়া পেরোয়নি। আমি তার এই অজ্ঞাপালন দেখে গর্বিত হয়েছে সে মরতে মরতেও বাবার সম্মান রক্ষা করেছিল। আর তুমি বলছো সে ছিল স্বার্থপর, যে নিজের সুখের জন্য সব সীমা অতিক্রম করতে পারে? এটা কি মালিহার প্রতি অবিচার নয়? আফাক সম্মতির স্বরে একটু মাথা ঝাঁকিয়েছিল, কিন্তু আবার বলল, কিন্তু আমি এটাও জানি যদি মালিহা আজ ফিরে আসে, তাহলে ওয়াস্তানের জন্য নিজের জীবন উৎসর্গ করা সেই মেয়ে তার জন্য এই অবিচারও হাসি মুখে মেনে নেবে। আপনি কি জানেন ওয়াস্তানকে? ইফতেখার হাসান কিছুটা শান্ত হলেন। আফাক তখন প্রবাহিত স্বরে বলল, ওয়াস্তান সেই ব্যক্তি যে মালিহার ভালোবাসায় নিজের 10 বছর পুড়িয়ে দিয়েছে। আমি জানি সে তার বাকি জীবনও এভাবে বিলিয়ে দিবে। মানুষ বলে আমরা তার ভালোবাসায় পাগল, কিন্তু ওয়াস্তান, লোকে তাকে পাগল বলে। হাতে পাথর তুলে নিয়ে তার পেছনে ছোটে, পাগল পাগল বলে চিৎকার করে তাকে নির্মমভাবে আঘাত করে, রক্তাক্ত করে ফেলে। তবুও মালিহার স্মৃতি তার মন থেকে মুছে যায় না। ওয়াস্তানের এই ত্যাগের কথা ভাবলেই আমার আত্মা কেঁপে ওঠে। আর সে সব কিছু সহ্য করে গেছে। বলুন তো, কে ভালোবাসায় পুরো দুনিয়াকে ভুলে যেতে পারে? কিন্তু ওয়াজদার নিজেকেই ভুলে গেছে। কোথায় পাওয়া যাবে এমন মানুষ, যেখানে একজন ভালোবাসায় মরে যায় আর অন্যজন বেঁচে থেকেও লাশের মতো? আমি মালিহার ভাই, কিন্তু আমার সামনে ওয়াজদান যখন মালিহার নাম উচ্চারণ করে, তখন সে নিজেই অচেতন হয়ে পড়ে। সেও বুঝতে পারে না সে কি বলছে। আর আমি সব জেনেও তাকে থামাতে পারি না। আমি থামাবো কিভাবে? যখন দুজনই একে অপরের জন্য সব সীমানা পার করে গেছে, তখন আমি কিভাবে সীমানা টানবো? আফাকের ফিসফিস করে বলা কথা শুনে সুমেরার চোখে পানি চলে এলো। ইফতেখার হাসানের অবস্থা এমন ছিল যেন আফাক তার কণ্ঠনালী চেপে ধরেছে। বাবা, চাচা যান। আফাক একসঙ্গে দুজনকে সম্বোধন করলো, আর তারা পরাজিত দৃষ্টিতে তার দিকে তাকালেন। আপনারা দুজনই মালিহাকে অনেক ভালোবাসতেন, তাই না? মালিহার জন্য ওয়াস্তানের জন্য কিছু করুন, যাতে তার চারপাশের হাওয়ায় একটু স্বস্তি আসে, সে যেন নিঃশ্বাস নিতে পারে। ইফতেখার হাসান হঠাৎই চোখ নামিয়ে নিয়ে উঠে পড়লেন এবং কেউই তাকে থামানোর চেষ্টা করল না। তার চলে যাওয়ার পর আফাক মুনির হাসানের হাত চেপে ধরে কাতর স্বরে বললেন, প্লিজ বাবা। মুনির হাসান অসহায়ভাবে বললেন, তুমি যে কথা বলছো সেটা খুব বড় কথা আফাক। ওয়াস্তানের জন্য না হোক, অন্তত মালিহার জন্য। সেই আফসোসেই তো সে মারা গেল, যে ফুফা সাহেব তার ভালোবাসাকে মেনে নেননি। আজ অন্তত মালিহার সম্মানের কথা ভেবে ওয়াজদানকে সে ভয়ের শিকল থেকে মুক্ত করুন, যে একদিন সে সায়ানকে হারাবে। প্লিজ বাবা, সায়ানই ওয়াজদানের জীবনের শেষ সুখ। অন্তত এই সুখটুকু তার কাছে থাকতে দিন। যদি এটাও কেড়ে নেওয়া হয়, তবে তার জীবন একদম বৃথা হয়ে যাবে। প্লিজ বাবা। ওয়াজদান আফাক কিছু বলতে চেয়েছিল, কিন্তু বাবাকে চলে যেতে দেখে জুনায়েদ চাচির দিকে তাকিয়ে বলল, আপনি তো সায়ানের ব্যাপারে রাজি, তাই না? তিনি কিছু বললেন না, শুধু চোখের কোণে অশ্রু চিকচিক করল। নারীদের এই মনের দুর্বল অবস্থা দেখে সবার মধ্যেই যেন এক নতুন আশার আলো জ্বলে উঠল। সুমেরার মা ওড়নার আঁচলে চোখ মুছতে মুছতে বললেন, ঠিক আছে, আমি ইফতেখারের সঙ্গে কথা বলবো। সত্যি? সবাই আনন্দিত হয়ে উঠল। সবাই একসঙ্গে বলে উঠতেই তিনি সতর্ক করে দিলেন, হ্যাঁ, কিন্তু আমি শুধু কথা বলবো, রাজি করানো তোমাদের দায়িত্ব। এই বয়সে স্বামীর রাগান্বিত বকাঝোকা আর শুনতে পারবো না। ভাবি, আপনি কেন এদের কথায় তাল মিলাচ্ছেন? আমনা, চুপ করো। তিনি বিনম্র স্বরে বললেন, মালিহা তো আর বেঁচে নেই, কিন্তু ওয়াস্তান এখনো জীবিত। যদি একটা ছোট্ট মিথ্যা তার হৃদয়ে প্রশান্তি এনে দিতে পারে, তাহলে তাতে দোষ কি? আমি আর তার এই বিষণ্ণতা সহ্য করতে পারছি না। যদি সায়ানকে হারানোর ভয় তার মন থেকে মুছে যায়, তাহলে হয়তো তার মুখে একটু হাসি ফুটবে। আমি মন থেকে চাই যে সে মালিহাকে ভুলে যাক, আর সায়ানই একমাত্র তার আশ্বাস, যা ওয়াস্তানের মন থেকে মালিহার স্মৃতি সরাতে পারে। ভাবি, এটা কি বলছেন?
এবার আফাকের মা তীব্র প্রতিবাদ জানালেন, আর তিনজনের মধ্যে তুমুল বিতর্ক শুরু হয়ে গেল। কিন্তু কাজ হয়ে গিয়েছিল। সবাই একে অপরের চোখে চোখে ইশারা করে জয়ী মনোভাব নিয়ে উঠে পড়ল। সকালের নাস্তার প্রস্তুতির সময় সুমেরা ও তার বোনেরা সুমেরার মায়ের কাছ থেকে রিপোর্ট নিচ্ছিল। আপনি কি আব্বুর সঙ্গে কথা বলেছেন? সুমেরা জিজ্ঞেস করলো। তিনি মুখ বাঁকিয়ে বললেন, কখন বললাম? আমি রুমে যাওয়ার আগেই তিনি ঘুমানোর জন্য শুয়ে পড়েছিলেন। এরপর কিছুটা উত্তেজিত হয়ে কিন্তু গোপনীয়তার সুরে বললেন, তোমাদের চাচি তো রাতেই রাজি হয়ে গেছেন, কিন্তু আমনার মন এখনো গলেনি। আসল সমস্যা তো এই ভাই বোনদের নেই। যদি একজনও রাজি হয়ে যায় তাহলে বাকি দুইজন নিজে থেকেই দুর্বল হয়ে যাবে। তার উত্তেজনা কিছুটা কমে আসছিল, কিন্তু কোনো নতুন চিন্তা যেন আবার তাকে উস্কে দিল। তিনি উজমার বাহু চেপে ধরে বললেন, তোমরা সবাই ইফতেখারের পেছনে লেগে আছো, মুনিরের কাছে কেন কিছু বলছো না? কারণ আব্বু ভাইদের মধ্যে বড়, তিনি রাজি হয়ে গেলে বাকিরা না হলেও কোনো সমস্যা হবে না। তারা কখনো আব্বু সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলবে না, উজমা বলল, এবং সমর্থন পাওয়ার জন্য তার বোনদের দিকে তাকালো। সবাই তার কথায় সম্মতি জানালো। সাইমার দৃষ্টি রান্নাঘরের জানালার বাইরে গেল। সে সুমেরার কাঁধ ধরে নাড়া দিয়ে বলল, সুমেরা, আব্বু নাস্তার জন্য এসে গেছেন। আফাক কোথায়? সুমেরা সঙ্গে সঙ্গে জানালার বাইরে তাকালো। ইফতেখার হাসান ডাইনিং টেবিলে চেয়ার টেনে বসছিলেন। কিছুক্ষণ পর মনির হাসান ও সামাদ একসঙ্গে এসে বসে পড়ল। পরিবেশের মধ্যে একটা চাপা টানাপোড়েন ছিল। সবাই এদিক ওদিক না তাকিয়ে নীরবতার সঙ্গে নাস্তা করছিল। মনির হাসান ও ইফতেখার হাসান বুঝতে পারছিলেন যে রাতের আলোচিত বিষয়টি আবার উঠবে। সেই প্রসঙ্গ এড়ানোর জন্যই তারা তাদের ছেলেদের দিকেও তাকাতে চাইছিল না। চাচা যান, আপনি কি ভেবেছেন? কিসের ব্যাপারে? তিনি ইচ্ছাকৃতভাবে না বোঝার ভান করলেন। ঠিক যে বিষয়ে গতরাতে আলোচনা হয়েছিল। ইফতেখার হাসান কাপ টেবিলে নামিয়ে কিছুটা বিরক্তির সঙ্গে বললেন, ওই বিষয়টি এমন কিছু নয় জানিয়ে ভাবতে হবে। আমরা আপনার কাছ থেকে অনুমতি চাই, মামা যান। আর আপনি যদি ভেবেই না দেখেন তাহলে আমাদের অনুমতি দেবেন কিভাবে? জুনায়েদের কণ্ঠে অনুরোধের সুর ছিল। ইফতেখার হাসানের ভ্রু কুঁচকে গেল। অনুমতি চাইতে হলে আমার থেকে নয়, বড় ভাইয়ের কাছে গিয়ে চাও। এতে বড় চাচার কি সম্পর্ক? না ভেবেই সামাদ বলে ফেলল। তারপর সঙ্গে সঙ্গে বুঝতে পারল তার কথা অর্থহীন শোনাচ্ছে। ইফতেখার হাসান তার কথা শুনে কঠিন গলায় বললেন, মালিহা ছিল তার মেয়ে। আর যদি কাল তুমি কাউকে মালিহার সন্তান বলো, তবে সেটি তাদের রক্তের বিশুদ্ধতায় এক ধরনের মিশ্রণের মতো হবে। এই আপত্তি তারাই তুলবে, আমি নয়। বংশ পরিচয় এবং পারিবারিক উত্তরাধিকার এমন একটি সম্পদ যা এত সহজে বিতরণ করা যায় না। যদি ওয়াসদান সায়ানকে নিজের নাম দিতে চায় সেটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু সে এটা করছে তার বাবা মাকে না জানিয়ে। যদি মোস্তাফা আজিম কথা জেনে ফেলে তবে ওয়াসদানের জন্য হয়তো সে সায়ানকে দত্তক পুত্র হিসেবে মেনে নিতে পারবে, কিন্তু কখনোই তাকে নিজের উত্তরাধিকারী হিসেবে স্বীকার করবে না। আর আজহার ফারুকের কথা তো দূরেই থাক।